ভাইয়ের পরিচয়, কোন মাদ্রাসা থেকে আসছেন? আমি আব্দুর রহমান, আমার মাদ্রাসা রামসুনা দাখিল মাদ্রাসা, রামসুন্না। বাসা কোথায়? শেরপুর ডিস্ট্রিক্ট। শেরপুর। আচ্ছা আচ্ছা, আমরা কিছুক্ষণ ওয়েট করি, সবাই আসুক। জি। আম- উম, আসসালামু আলাইকুম, মশিউর রহমান কাউসার। আচ্ছা, আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেছি, তার মধ্যে আমরা কিছু পরিচয় হয়ে নিই নাকি? ভাই মশিউর রহমান কাউসার, আপনার পরিচয়টা? আমরা ক্লাস শুরু করব, তার আগে আমরা কিছু পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়ের আজকে নাম? কি ক্লাস হবে? আমাদের আজকে আইসিটি মশিউর রহমান ক্লাস। কাউসার। পূর্ব নির্ধারিত ছিল যে আইসিটি ক্লাস হবে আজকে। ও, লাইভ করুন। ভাইয়া কোন কোন মাদ্রাসা থেকে আপনি আছেন? ময়মনসিংহ ফুলবাড়িয়া সনকান্দা দাখিল মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, আর কিছু অপেক্ষা করব, সবাই আসবে ইনশাল্লাহ। ওকে, ওনারা আসতে থাকুক, আমরা আমাদের কার্যক্রম শুরু করি নাকি? আহ, আপনারা জানেন যে আমাদের যে কোর্স চলছে, কোর্সে কি আপনারা কেউ ভর্তি হয়েছেন? জি না, এখনো ভর্তি হয় নাই। এখনো পর্যন্ত হয় নাই। আচ্ছা, ফ্রি ক্লাস শেষ হলে ইনশাল্লাহ হবেন আশা করি। তো আমাদের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো আইসিটি। আইসিটি 9-10 এর আগে আমি তুমি করে বলি তোমাদেরকে, যেহেতু তুমি আমাদের জন্য। আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি মোহাম্মদ আব্দুর রহমান। আমি পড়ালেখা করি হলো ইসলাম ইউনিভার্সিটিতে, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ আমি মাস্টার্স করতেছি। আর তোমাদের কোর্স টিচার হিসাবে আমি আইসিটি ক্লাস নিব, এবং আমি মূলত ইন্টারমিডিয়েটের আইসিটি আজ 5 বছর যাবত আইসিটি পড়াচ্ছি। তো সেইখান থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের ক্লাস নিতে পারবো আশা করি, এবং তোমাদের আরো 2টা সাবজেক্ট নেওয়ার, মোট 2টা সাবজেক্ট আমার সাথে হয়েছে। তো এখন তোমাদের আইসিটিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন 9-10 যে আইসিটিটা এর আগের বছর ছিল, অর্থাৎ শর্ট সিলেবাসের আগে যেটা ছিল, সেটাতে কিন্তু বেশি একটা পড়ালেখা ছিল না। কিন্তু এখন যেটা হয়েছে, তোমাদের প্রোগ্রামিংটা যুক্ত করছে। আর তোমরা জানো যে ষষ্ঠ অধ্যায়ে তোমাদের বই পেয়েছো। তোমাদের কি আইসিটি বইটা কি আছে কাছে? জয়নুল জি। আবেদিন। আচ্ছা, জি। ষষ্ঠ অধ্যায়ে তোমাদেরকে কি কি টপিক আছে জানো? ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে কি টপিক আছে? আছে প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যা সমাধান। হ্যাঁ, প্রোগ্রামিং মাধ্যমে সমস্যার সমাধান। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি, এবং তোমাদের সাথে একটু একটা দেখাই, যাদের কাছে বই নাই তারা বই দেখতে পারবে ইনশাল্লাহ। তো এইখানে তোমাদের এই অধ্যায়টা নতুন যুক্ত হয়েছে, প্রোগ্রামিং এর মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান। তো প্রোগ্রামিং এর মাধ্যমে যে সমস্যার সমাধানটা আছে, এটা কিন্তু আগে ইন্টারমিডিয়েটে ছিল। এখন বর্তমান যারা ইন্টারমিডিয়েটে আছে, তারা এটা নিয়ে কাজ করে, তাদের পঞ্চম অধ্যায়ে আছে। যে তোমাদের এখানে পাইথন নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নতুন করে শিখতে হচ্ছে, এবং এইটার কারণে কিন্তু তোমাদের আইসিটিটা একটু জটিল হয়ে গেছে। আগে অনেক ইজি ছিল, এখানে ছিল হলো ডাটাবেস ছিল। তোমাদের তোমাদের আগে যারা পরীক্ষা দিচ্ছে তাদের ছিল ডাটাবেস। ডাটাবেসটা অনেক তুলনামূলক অনেক সহজ ছিল।
তার কারণে আইসিটি বইটাকে সবাই মানে কেউ গুনতো না আর কি, যে এটাকে পড়ালেখা করতে হবে বা এরকম সবাই ভাবতো যে এটা পড়ালেখা করার দরকার নাই। কিন্তু বর্তমান যেটা হয়েছে, আইসিটিটা একটা গুরুত্বপূর্ণ একটা ইয়ে হয়ে গেছে এখন। এখানে আহ, যে কোশ্চেন গুলো আসবে সেই কোশ্চেন গুলো কিন্তু হার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন তোমাকে যদি সে প্রোগ্রামিং না করতে পারো, না বুঝো, তুমি প্রোগ্রামিংটা কিন্তু মুখস্থ করতে পারবা না। এখানে যে প্রোগ্রামিং করবা, যে বলছে যে প্রোগ্রামিং, প্রোগ্রামিং এর সিনটেক্স দেখলে তুমি হয়তো ভয় পেতে পারো। তোমরা হয়তো অধ্যায়টা খুলে দেখতে পারো যে এখানে যে কি কোড লেখা আছে এরকম। যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে তারা এই ধরনের কোড নিয়ে কাজ করে। তো সেই জিনিসগুলো তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে এবং তোমরা এই জিনিসগুলো দেখে কিন্তু তোমার মাথায় কিন্তু ঘুরবে, ঠিক আছে? তো তোমরা যারা আইসিটি এখনো প্রস্তুতি নেওনি, আশা করি আমার কাছ থেকে আমাদের এই কোর্সে তোমরা খুব ভালো মতো আইসিটিটাকে সমাধান করতে পারবা এবং সমস্যা, তোমাদের যে প্রোগ্রামিং এর মাধ্যমে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে সলভ করতে পারবা। এইখানে মুখস্থ পড়ার কোনো কিছু নাই, এটা হলো লজিক, বুঝতে হবে। প্রতিটা জিনিস তোমাকে বুঝে বুঝে আগাতে হবে। একটা লাইন তুমি না বুঝে মুখস্থ করলে তুমি কিছুই বুঝবা না, এর একেবারে জিরো, তোমার ফলাফল জিরো। মুখস্থ করতেই পারবা না মানে তুমি তো প্রোগ্রামিং যদি না বুঝো তাহলে সমস্যাটাই আনতে পারবা না, বুঝবাই না যে কি সমস্যা তোমাকে সলভ করতে বলতেছে। দেখো এখানে একটা সমস্যা দিয়ে রাখবে, সেটাকে তোমাকে এভাবে প্রোগ্রামিং করে দেখাইতে হবে খাতায়। তো এখন তুমি যদি এটা না বুঝো, জিনিসটা যদি না বুঝো, তাহলে তুমি তো এটা বুঝবা না যে কি করতেছো। তো তোমাদের এখানে দেখো, আমাদের এটা বাদেও আরো কিছু কোর্স বিন্যাস আছে, তোমাদের শর্ট সিলেবাসও ইয়া ইসে থেকে দিয়েছে। 2026 সালে যে শর্ট সিলেবাসটা আছে সেখানে দেখো আমাদের বেশ কিছু টপিকস আছে, যে প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যা সমাধান, মেশিন কোড কি এগুলো আছে, পাইথন প্রোগ্রামিং এর যাত্রা কিভাবে শুরু করব, ভেরিয়েবল, চলো অনেক অনেক টপিক আছে এখানে। তোমার ডাটা টাইপ আছে, ভ্যালু অ্যাসাইনমেন্ট আছে, প্রোগ্রামিং অপারেশন আছে এবং এখানে আরো বেশ কিছু টপিকস এখানে আছে। এছাড়াও দেখো পঞ্চম অধ্যায়ে গিয়ে তোমরা মাল্টিমিডিয়া দেখবা। মাল্টিমিডিয়ার মধ্যে তোমরা পাবা হলো এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, হ্যাঁ। এরপরে এই হিসাব নিকাশের জন্য তোমরা এমএস এক্সেলটা তোমরা দেখবা, স্প্রেডশিট প্রোগ্রাম যেটা আছে এখানে সেটা আছে। তারপর দেখো প্রোগ্রামিং এই পঞ্চম অধ্যায়ের মধ্যে আমরা দেখব মাল্টিমিডিয়া এবং অন্যান্য যে আরো যে ইয়েটা আছে, যেমন তোমাকে এমএস ওয়ার্ড শিখাবো আমরা এখান থেকে, এবং সাথে সাথে আহ, তোমাদের যে পিপিটি আছে অর্থাৎ পাওয়ার পয়েন্ট যেটা আছে সেটা তোমাদেরকে এখান থেকে শিখাবো। তো এই টপিকগুলো তোমরা যদি আহ মাদ্রাসাতে কি হয়, আমাদের যে মাদ্রাসাগুলো আছে সেখানে সেই ফ্যাসিলিটিসটা নাই। তুমি যদি এটা না দেখো, না বুঝো, তোমাকে যদি এখানে আমি না করে দেখাই, তাহলে তুমি এটা মুখস্থ গদবাঁধা পড়ে তুমি কিন্তু কিছু করতে পারবা না। গদবাঁধা পড়লেই ভুল, ঠিক আছে? তোমরা যারা ইন্টারনেটে এখন ঘাটাঘাটি করতেছো তারা একটু বুঝতেছো যে আসলে পড়ালেখাটা শুধুমাত্র রিডিং পড়ার মধ্যে সীমাবদ্ধ না, এখানে একটু বুঝে পড়তে পারলে, এবং পরীক্ষার টেকনিক আমরা তো শিখাবোই কিভাবে পরীক্ষায় তোমরা দিবা, তাছাড়াও পরীক্ষার টেকনিকটা অ্যাপ্লাই করতে গেলে তোমাকে জিনিসগুলো একটু বুঝতে হবে, এবং এটা মুখস্থ করে কোনোদিনও কিছু করা যায় না, ঠিক আছে? ভালো স্টুডেন্ট গুলা কি করে, তারা পুরো টপিকটাকে বুঝে এরপরে গিয়ে প্রশ্ন লেখা, তাদের একটা প্যাটার্ন তাদের শেখানো আছে। আমরা ওইভাবে করে আসছি, আমরা জিনিসগুলোকে আগে বুঝে নিছি, এরপরে সেগুলোকে কিভাবে খাতায় অ্যাপ্লাই করতে হয় সেটা আমাদের টেকনিক আছে, সেই টেকনিক অনুযায়ী তোমরা আগাবা। তো তোমাদের আজকে একটা, এই যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় থেকে একটা হার্ড একটা টপিক নিব, যে টপিকটা আহ ষষ্ঠ অধ্যায়। এগুলোতে তোমরা তো তোমাদেরকে পড়াবোই, তবে আমি আজকে তোমাদের যেহেতু ফ্রি ক্লাস, তোমরা ফ্রি ক্লাসে আমাদের কোর্স করতেও পারো বা নাও করতে পারো, আশা করি সবাই কোর্স করবা। তবে যারা কোর্স করবে না তারা অন্তত উপকৃত হও যে আমরা কিভাবে পড়াই, আমাদের পড়ানোর মেথোডলজিটা কেমন সেটা একটু দেখো, যে আসলে আমরা কোনো জিনিস মুখস্থ পড়াই না, সব সব জিনিসগুলো আমরা দেখায় দেখায় পড়াই। তো তোমরা ষষ্ঠ অধ্যায় গেলে দেখবা যে আসলে প্রোগ্রামিং এর মাধ্যমে তুমি সমস্যা সমাধান করতে হবে। আমরা এখানে আজকে টপিকে চলে আসি। তো এই প্রোগ্রামিংটা কি, আমাদের তো প্রোগ্রামিং জিনিসটা কি এটাকে বুঝতে হবে। আমি তো বললাম প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যা সমাধান করাবো। প্রোগ্রামিং জিনিসটা কি? প্রোগ্রামিংটা বলতে পারো একটা ল্যাঙ্গুয়েজ বা একটা, কি বলবা, একটা মাধ্যম, যেটা কম্পিউটারের সাথে আমরা যোগাযোগ করতে পারি। তোমরা শুনেছো যে কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 নিয়ে কাজ করে, এর বাইরে ওর কোনো কিছু বুঝে না। তাহলে 0 আর 1 বাদে একে বোঝাতে গেলে আমি কিভাবে বোঝাতে পারি? হ্যাঁ, আমরা শুধু 0 আর 1 নিয়ে তো কম্পিউটারকে বোঝাতে পারবো না। আমি কি 0 আর 1 লিখে বোঝাতে পারবো কম্পিউটারকে? তোমরা 0 আর 1 দিয়ে কিন্তু কম্পিউটারকে বোঝানো যায় না। 0 আর 1 কে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি কাজ করি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা একটা সিলেক্ট করি, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে আমরা কম্পিউটারকে বুঝাই। এটা ধরো কম্পিউটার, ঠিক আছে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হলো একটা ল্যাঙ্গুয়েজ যেটা কম্পিউটার বুঝে, এবং সাথে আমরা হিউম্যান এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বুঝি, ঠিক আছে। তাহলে এটা মাঝখানে কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হলো মাঝখানে একটা আমাদের কি বলতে পারো, যেমন ধরো তুমি আরবিতে কথা বলো, আমি বাংলাতে কথা বলি। এখন বাংলাতে কথা বলার জন্য আমি বাংলা বোঝাতে পারতেছি না তোমাকে, বাংলা দিয়ে তোমাকে আরবি বোঝাতে পারতেছি না, বা তুমি আরবি দিয়ে বাংলা বোঝাতে পারতেছ না। মাঝখানে একজন ট্রান্সলেটর থাকা দরকার। এই ট্রান্সলেটরই হলো তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে কম্পিউটারের সাথে আমরা যখন কথা বলতে যাব, কম্পিউটারের সাথে যখন আমরা কোনো যোগাযোগ করতে যাব, তাকে দিয়ে যখন কোনো কিছু কাজ করাবো, তখন আমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। পৃথিবীতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক আছে, পাইথন আছে, জাভা আছে, সি প্লাস প্লাস আছে, রুবি আছে, ডার্ট আছে, হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট আছে, কত ধরনের আছে, হ্যাঁ, অনেক অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে, আমরা আমাদের টপিকের মধ্যে পাইথনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং পাইথনটা খুব ইজি। যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, পাইথনটা সব থেকে ইজি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমাদের ষষ্ঠ অধ্যায়ে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ আছে, প্রবলেমগুলোকে সলভ করতে হবে, বিভিন্ন প্রবলেম দেওয়া থাকবে এবং সেই প্রবলেমগুলোকে সলভ করতে হবে। এখন তোমার এই কম্পিউটারে কিভাবে পাইথনটাকে রান করতে হয় এটা একটু দেখতে হবে। পাইথন একটা সফটওয়্যার যেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে অন করে, সেই সিনটেক্স অনুযায়ী, অর্থাৎ তার যে গঠন আছে, কিভাবে লিখতে হয় সেগুলো আমি তোমাদেরকে শিখাবো। তবে আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে অ্যাপ্লাই করার জন্য তোমাকে পাইথনটাকে তোমাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে। তো পাইথন ইনস্টল করার জন্য, আমার কম্পিউটারে যদিও পাইথন ইনস্টল করা আছে, তো তোমাদের কম্পিউটারে যদি পাইথন ইনস্টল করতে হয়, তোমরা একটা ব্রাউজার ওপেন করবা। ব্রাউজার ওপেন করে এখানে গিয়ে লিখবা পাইথন, গুগলে গিয়ে লিখবা পাইথন। পাইথন লিখলে দেখো python.org নামে একটা সাইট পাবা এখানে। তো python.org তে গিয়ে তোমরা ডাউনলোডে গিয়ে এখানে লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা তোমরা এখান থেকে নিয়ে নিবা। যদিও আমার কম্পিউটারে অলরেডি পাইথন আছে, যেমন আমি এখানে পাইথন সার্চ করলে তখন দেখবা যে পাইথন লেখাটা এখানে চলে আসতেছে। তো এই পাইথন অ্যাপ্লিকেশনটা আমি রান করতে পারবো। এখন পাইথনটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সেটা বুঝবা কেমনে, তোমরা সিএমডি ওপেন করবা। সিএমডি ওপেন করে এইখানে লিখতে হবে হলো পাইথন। পাইথন তোমরা দেখতে পাচ্ছ মেবি, পাইথন লেখে হাইফেন ভি লিখতে হয়, মানে ভার্সন ঠিকঠাক আছে কিনা। তো এখানে দেখো যে আমাদের পাইথনটা এখানে আছে, হ্যাঁ, পাইথনের যে ইয়েগুলো আছে সেখানে চলে আসবে। আমরা এই পাইথনটা ঠিকঠাক মতো আছে এখানে। আচ্ছা, আমরা এগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তাহলে পাইথনটা ইনস্টল করা থাকার পরে তোমাকে আরেকটা সফটওয়্যার দরকার হবে যেখানে তুমি কোডগুলোকে লিখতে পারবা। তোমার এই কোডগুলোকে লেখার জন্য তোমাদের অনেক ধরনের ইয়ে আছে। তোমরা ভিএস কোড নামে একটা ইয়ে আছে, সেটাতে তোমরা কোড লিখতে পারো। তবে তোমাদের বইয়ের মধ্যে এই যে ভিএস কোড, এখানে আমরা কোড লিখতে পারি। তবে ভিএস কোড এইটা ব্যবহার না করে তোমাদের বইয়ে যেটা আছে, যেহেতু তোমরা অ্যান্সার করতে হবে, তোমাদের বইয়ের যে ইয়েটা আছে সেটা দিয়ে আমি দেখাবো। সেখানে দেখো তোমাদের আছে হলো থনি নামে একটা সফটওয়্যার আছে, হ্যাঁ, এই যে থনি। থনি এই থনি সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে এখন, যদি আমরা পাইথন কোডটাকে রান করতে চাই। তাহলে তোমরা প্রথমে যাবা হলো থনি এই ওয়েবসাইটে, এবং এখানে গিয়ে দেখো ডাউনলোড আছে, শুরুতেই thony.org আছে, এখানে ডাউনলোড বাটন ক্লিক করলে এটা চলে আসবে। এটাকে বলা হয় আইডিই, মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তুমি যেখানে এই পাইথনটাকে রান করতে পারবা, এরকম একটা এনভায়রনমেন্ট তোমাকে আগে ক্রিয়েট করতে হবে। তো তুমি এখানে thony.ইসে গিয়ে তুমি ডাউনলোড করতে পারবা উইন্ডোজের জন্য। তোমার যদি বাসায় কম্পিউটার না থাকে, তাহলে আমি তোমাদেরকে একটা অ্যাপ সাজেস্ট করবো, সেটা হলো কোডিং পাইথন। তুমি তোমার ফোনের কোডিং পাইথন নামে একটা অ্যাপস আছে, আমরা গ্রুপে ওই কোডিং পাইথনের ইয়েটা, স্ক্রিনশটটা, তোমার প্লে প্লে স্টোরে যে স্ক্রিনশটটা আছে সেটা আমরা প্রোভাইড করবো, সেখান থেকে তোমরা দেখতে পাবা এবং সার্চ করলে তোমরা পেয়ে যাবা। তো এখান থেকে আমরা ইনস্টল করব হলো এই 64 বিটের এইটা, এবং এইটা খুবই একটা ছোট্ট একটা অ্যাপস। এটা ইনস্টল করে আমরা এখানে পাইথনের যে কাজগুলো আছে সেগুলোকে আমরা শুরু করতে পারি, ঠিক আছে। আচ্ছা, একটু সময় দাও, পাইথনটা ইনস্টল মানে ডাউনলোড হয়ে যাক এটা থনিটা। তো ডাউনলোড হয়ে গেলে আমরা কি কাজ করব, একটু সময় নিচ্ছে।
আচ্ছা, এটাকে আবার একটু ডাউনলোড করি, যেহেতু ওকে একটু সময় দেওয়া হয়নি। দেখি আর একবার একটু ট্রাই করি। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটু অন্য একটা ব্রাউজার ওপেন করে নিই। থনিক, থনিতে গিয়ে এখানে উইন্ডোজের মধ্যে এখানে 64 বিটটা ডাউনলোড করতে হবে। হুম, আচ্ছা, একটু অপেক্ষা করি, ডাউনলোডটা হয়ে যাক। আচ্ছা, হ্যাঁ, এখানে ডাউনলোড হয়ে গেছে আমাদের এখানে থনিটা। তো থনিতে আমি এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলে আমরা এখানে ইনস্টল করতে বলবে। তো ইনস্টলেশনটা খুবই সহজ, তোমাদেরকে এভাবে একটা ইয়ে আসবে, ইনস্টল ফর অনলি, এটা দিতে পারো, অল ইউজার দিতে পারো, আমি এখানে ইনস্টল ফর মি, এবং এরপরে গিয়ে জাস্ট নেক্সট নেক্সট, এর কাজ হলো নেক্সট। তোমাদের বইয়ের মধ্যে এটা এই স্টেপগুলো বলা আছে, তোমরা এইভাবে ইয়ে করলে দেখতে পারবা। এখানে নেক্সট নেক্সট করে একটা ক্রিয়েট আইকন দিয়ে দিবা, তাহলে ডেস্কটপের উপর একটা আইকন তৈরি হয়ে যাবে। তো ইনস্টল হয়ে গেল, তাই না? একেবারে সহজ কাজ। আমাকে এখানে ডাউনলোড শেষে গিয়ে একটু ঝামেলা করছে, ওটা ওটা কোনো ব্যাপার না। এই যে এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে অনেকগুলো, আমি রিকোয়েস্ট করছি অনেকগুলো, এই জন্য অনেকগুলো আসছে, সমস্যা নাই, ওগুলো ডিলিট করে দিব পরে। তো থনিটা ইনস্টল হচ্ছে, ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি, এবং এইখানে আমরা কোড লিখব। এই থনিটা হলো একটা আইডিই, আইডির মধ্যে কোড লিখলে সেই কোডটাকে সে রূপান্তর করবে হলো 0 আর 1-এ, আর কম্পিউটার তখন সেটা বুঝতে পারবে। আর 0 আর 1-এ কনভার্ট করা, এইটাকে বলা হয় হলো অনুবাদক প্রোগ্রাম। মানে আমরা প্রোগ্রামিং লিখবো, সেই প্রোগ্রামিংটা পাইথনে লিখবো, পাইথন কি কাজ করবে, সেই জিনিসটাকে অনুবাদ করে দিবে হলো 0 আর 1-এ। হ্যাঁ, তাহলে এই আমরা যে পাইথন কোডটা লিখতেছি, এই কোডটাকে বলা হবে হলো সোর্স কোড, আর এইটা শেষে গিয়ে অনুবাদ হয়ে এটা হয়ে যাবে মেশিন কোড। ঠিক আছে, তোমরা এটা বইয়ের মধ্যে এই টপিকগুলো পাবা। তো এটা আমরা আরো খুব ভালো মতো তোমাদেরকে, যখন তোমাদের অ্যাকচুয়াল ক্লাসে যখন আসবে, যেহেতু আজকে ফ্রি ক্লাস, সবকিছু আলোচনা সম্ভব হবে না, আমরা খুব দ্রুত টপিক গুলো আগাবো, এই জন্য আহ, কিছু টপিকস আমরা স্কিপ করতে চাচ্ছি, এবং তোমাদের যখন ক্লাস শুরু হবে তখন এই জিনিসগুলো ডিটেলস আলোচনা করব। তো এই জিনিসগুলোকে, পাইথন কোডকে যখন আমরা মেশিন কোডে রূপান্তর করি, এটাকে বলা হবে হলো অনুবাদক প্রোগ্রাম। এটা দুই ভাবে কাজ করে, একটা হলো লাইন বাই লাইন অনুবাদ করে, যেটাকে বলা হয় ইন্টারপ্রেটার, আর যদি ফুল কোডকে অনুবাদ করে, তখন সেটাকে বলা হবে কম্পাইলার। ঠিক আছে, এই যে ইনস্টল হয়ে গেল, আমরা এখানে এটা ফিনিশ দিয়ে, দেখো তোমাদের থনি নামে এরকম একটা অ্যাপ্লিকেশন তোমাদের ডেস্কটপের উপর থাকবে। ঠিক আছে, ডেস্কটপের উপর থাকলো। এবার তুমি যে কাজটা করবা সেটা হলো থনিটাকে ওপেন করবা। এবার ডাবল ক্লিক করে ওপেন করলে এখানে থনিটা ওপেন হবে। প্রথমবার একটু সময় নেই, এরপরে গিয়ে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এখানে আমি কোড লিখব। ঠিক আছে, তো কোডটা কি, এখানে দেখো দুইটা জিনিস আমাদেরকে, কোড এইখানে আমরা এই ফাঁকা জায়গাতে কোড লিখবো, আর এইখানে আমরা আউটপুট সেটা দেখতে পাবো। ঠিক আছে, দুইটা জায়গা আমাদের। হ্যাঁ, এই নিচে এটা আউটপুটের দেখার জায়গা, আর এখানে আমরা কোড লিখবো। তো কোড লেখার আগে ফাইলটাকে সেভ দিয়ে নিতে হয় একটা, এই যে ফাইল তুমি কাজ করতেছো সেটাকে সেভ দিয়ে নিবা। আমি এটাকে ডেস্কটপের মধ্যে আইসিটি নামে একটা ফোল্ডারে আমি এটা সেভ দিয়ে রাখতেছি। এটা যে কোনো নাম দিতে পারো, আমরা বললাম যে ক্লাস -01 বা 00 দিয়ে রাখলাম। আচ্ছা, এবার আমরা ক্লাস 00 এটাতে আমরা কোড লিখবো। তো প্রথমে আমরা দেখি যে যদি কোনো কিছু আমরা আউটপুটে দেখাতে চাই, তাহলে আমরা কিভাবে আউটপুটে দেখাবো। আউটপুট দেখানোর জন্য আমাদের প্রিন্ট নামে একটা ফাংশন আছে। ফাংশন মানে কি, ফাংশন যেটা কাজ করে এটাকে বলা হয় প্রিন্ট। তো প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা ডাবল কোটেশনের মধ্যে, এই যে ডাবল কোটেশনের মধ্যে যা কিছু দিব, ধরো বললাম আই ওয়ান্ট টু লার্ন পাইথন। ঠিক আছে, পাইথন। তো আই ওয়ান্ট টু লার্ন পাইথন, এই লেখাটা আমি ডাবল কোটেশনের মধ্যে দিছি। এখন ডাবল কোটেশনের মধ্যে দিয়ে আমি যদি এটাকে রান বাটনে ক্লিক করি, দেখো এখানে রান, এই স্ক্রিপ্টটাকে আমি রান করব, এটাকে রান বাটন, দেখো এই যে নিচে আউটপুটে শেলে আমাকে আই ওয়ান্ট টু লার্ন পাইথন।
মশিউর রহমান কিছু বলতে চাও? সেইয়া অন্যদের একটা জায়গা বানিয়ে লাগবে। কিছু বলতে চাও? ওকে মিউট করে দাও। সেই সাইডে থেই লাগবে। তোমরা অযথা কথা না বললে আমাদের ক্লাসটা আরো সুন্দর হয়। তাহলে আমি যে এই প্রিন্টএফ এর মধ্যে আমরা যখন কোনো একটা কিছু লেখা দিব তখন সেটা আউটপুটে আমরা ঠিক এভাবে দেখতে পাবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন ধরো তুমি বললে যে আমি কোনো কিছু একটা ইনপুট নিতে চাই, কোনো কিছু ইনপুট তুমি নিতে চাও, যে ইউজার তোমাকে ইনপুট দিবে সেই অনুযায়ী তুমি রিয়াকশন করবা। ঠিক আছে? যেমন আমি বললাম যে এখানে এটা প্রিন্ট করি আগে। দেখো প্রিন্টের কাজ তাহলে কি, কোনো কিছু আউটপুট দেখানো। আমি যদি বলি হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, হ্যাঁ এটা এটা তুমি বললে, তো এটা প্রিন্ট এফে আউটপুটটা দেখাবে হোয়াট ইজ ইয়োর নেম। ঠিক আছে? এরপরে গিয়ে তুমি যদি একটা একটা স্ক্যান নামে লেখো, বা এটাকে ইনপুট বলে আর কি, ইনপুট ইনপুট একটা ফাংশন আছে, সেই ইনপুট ফাংশনের মধ্যে কি কাজ করতে পারো, তুমি এই লেখাটাকে দিয়ে দিতে পারো। ইনপুট ফাংশনের মধ্যে কি কাজ করে, সে কোনো কিছু ইনপুট নেই, কোনো কিছু ইনপুট লিখতে সাহায্য করে। যেমন ইনপুটের মধ্যে আমি এখানে গিয়ে লিখবো হোয়াট ইজ ইয়োর নেম ডাবল কোটেশনের মধ্যে, তাহলে কি হবে, আচ্ছা এটা ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। ওকে, ডাবল কোটেশনের মধ্যে লিখলাম। এখন এটাকে রান করলে কি হবে দেখো, আমাকে এই যে এখানে কার্সারটা ব্লিঙ্ক করতেছে, মানে কোনো কিছুটা লেখা দিতে পারবো এখানে। হ্যাঁ, আমি কোনো কিছু লেখা দিতে পারবো। তো বললাম যে আব্দুর রহমান। আচ্ছা, দিয়ে এবার ইন্টার বাটন চাপ দিলে এটা শেষ হয়ে গেল। এখন আমি যদি এই আমার নামটাকে ইনপুট নিছে কিন্তু সে কোনো জায়গায় রাখে না, স্টোর করে নাই, তুমি যদি এই ভ্যালুটাকে স্টোর করতে চাও তাহলে তুমি এরকম ভাবে একটা ভেরিয়েবল ঘোষণা করতে পারো। ভেরিয়েবলটা কি, এখন নতুন প্রশ্ন আসছে, ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল মানে হলো যার মধ্যে কোনো কিছু স্টোর করা যায়, রাখা যায়, হ্যাঁ সেটাকে বলা হয় ভেরিয়েবল। তাহলে আমি ইনপুট লেখে আমি নেমের মধ্যে স্টোর করব। তো নেমের মধ্যে স্টোর করে আমার লাভ কি, আমি পরবর্তী সময়ে দেখাইতে পারবো যে আমি নামটাকে পরবর্তী সময় ইউজ করতে পারবো। যেমন আমি এর পরের লাইনে গিয়ে যদি লিখি যে প্রিন্ট, এখানে গিয়ে আমি বললাম যে মাই নেম ইজ, এখানে আমরা এফ স্ট্রিং এটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, এফ স্ট্রিং মানে হলো তোমরা ভিতরে কোনো কিছু একটা দিতে পারবে আর কি। যেমন মাই নেম ইজ, এখানে এই ব্র্যাকেটের মধ্যে আমরা যদি নেম দিয়ে দিই, নেম, দেখো কি হলো, এখানে ঘটনাটা কি ঘটছে, আমরা শুরুতে একটা এফ দিছি, এবার দিছি মাই নেম ইজ, নেম দিয়ে দিছি। তাহলে এখানে কিন্তু নেম নির্দিষ্ট কোনো নেম না, তুমি যে নাম দিবা সেই সেই নাম দেখা যাবে। যেমন আমি এটাকে রান করি, রান করার পর দেখো হোয়াট ইজ ইউর নেম, একটা প্রশ্ন দিছে, এখানে দিছে, কোলন দিয়ে দিলাম। এখন ধরো আমি এখানে দিলাম যে কাউসার, কাউসার কাউসার লিখে ইন্টার বাটন চাপ দিলে দেখো মাই নেম ইজ কাউসার। তাহলে এই যে নেমের জায়গাটা রিপ্লেস হয়ে কি হয়ে গেল, এইখানে অ্যাকচুয়াল নেমটা আমরা প্রথমে ইনপুট থেকে গ্রহণ করে নেমের মধ্যে স্টোর করলাম, আর সেই নেমটাকে আমরা পরবর্তীতে আউটপুটে দেখাই দিলাম। ঠিক আছে? তাহলে এভাবে করে আমরা কি কাজ করতে পারি, কোনো কিছু ইনপুট নিতে পারি এবং আউটপুটে এভাবে দেখাতে পারি। তো আউটপুটের আরেকটা সিস্টেম আছে, যেমন আমি যদি বলি যে এখানে মাই নেম ইজ, এটা স্পেস দিয়ে আমরা এখানে কমা দিয়ে নেম লিখতে পারি, এটাও হবে, এটাও কাজে দিবে। কিভাবে এটাকে রান করো দেখো, সেম ভাবে রান হয়ে গেল, কোনো ইরর নাই। আমরা বললাম যে জয়নুল, বা তোমার নামটা ধরো হাবিবুর রহমান নতুন আসছে আমাদের এখানে, হাবিবুর রহমান। ওকে, এবার ইন্টার বাটন চাপ দিলে দেখো মাই নেম ইজ হাবিবুর রহমান, তাই না? তাহলে কমা দিয়ে আমি এই ভেরিয়েবলটা ইউজ করতে পারতেছি। তো এইভাবে ইনপুট এবং আউটপুট নিয়ে কাজ করা যায়। আচ্ছা, এখন চাইলে তুমি কি কাজ করতে পারো, চাইলে তুমি যোগ বিয়োগ করতে পারো। কেমন ভাবে যোগ বিয়োগ করবা, ধরো আমি একটা ক্যালকুলেটর তৈরি করতে চাই যে দুইটা সংখ্যা ইনপুট নিবে এবং সেই দুইটা সংখ্যা যোগ করে আউটপুট দেখাবে। তাহলে আমরা কি কাজ করতে পারি, আমাদের একটা প্রবলেম, আমরা দুইটা সংখ্যা ইনপুট নিব ইউজার থেকে, সেই দুইটা সংখ্যা ইনপুট নেওয়ার পরে সেই দুইটা সংখ্যা দুই জায়গায় স্টোর করব, তারপরে সেই যোগফল হবে, যোগফলটাকে আমি এক জায়গায় আউটপুট দেখাবো। ঠিক আছে? কিভাবে সম্ভব এটা? সম্ভব হলো যে আমরা প্রথমে একটা ইনপুট নিব, ধরো এক্স এবং ওয়াই দুইটা ভেরিয়েবল রাখলাম, একটা এক্স আর একটা হলো ওয়াই। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের এইখানে ডাটা টাইপস আছে। ডাটা টাইপসটা কি, তুমি যদি বলো যেমন ধরো এখানে আমি বললাম যে নেম,
আগে জিনিসটা দেখে নাও। নেম, নেমটা কি? নেম ইকুয়াল আমি বললাম ইনপুট, ইনপুট এখানে বললাম ইন্টার ইউর নেম, ইন্টার ইউর নেম। তোমরা অনেক সময় দেখো না এটা ফেসবুক টেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট খুলতে গেলেই তো পাওয়া যায় ইন্টার ইউর নেম। এখন যদি আমরা এখানে প্রিন্ট করি, প্রিন্টের মধ্যে টাইপ প্রিন্ট করি, নেমের টাইপটা কি? আমরা বললাম যে নেমের টাইপটা কি একটু বলো। তো সে কি দেখা আগে একটু দেখো, এর কোন টাইপের নেম, নেমটা কোন টাইপের। আমরা এখানে কোনো কিছু একটা ইনপুট দিলাম, ধরো এয়ার, তো সে আমাকে টাইপস দেখাচ্ছে, দেখো এখানে একটু খেয়াল করো, কিছু একটা টাইপস দেখাচ্ছে। আচ্ছা, ও নেমের বানানটা ভুল ছিল যেখানে উপরে, এই জন্য ইরোর দিছে আমাকে, ইরোটা দিয়ে দিচ্ছে, দেখো এখানে ভুলটা আছে। আমি এটাকে রান করলাম, রান করার পরে আমি একটা নাম দিলাম ধরো, তো সে দেখাচ্ছে এটা একটা স্ট্রিং। এই যে STR মানে হলো একটা স্ট্রিং। তো স্ট্রিং জিনিসটা কি? আমরা আমাদেরকে বললো যে স্ট্রিং। আচ্ছা, স্ট্রিং জিনিসটা তাহলে কি? ধরো আমি ইনপুট না নিই, আমি যদি বলি যে এক্স, এক্স ইকুয়াল 10, এবং এখানে যদি প্রিন্ট করি টাইপ অফ এক্স, এবার যদি এটাকে রান করি, তাহলে দেখো এটাকে বলতেছে ইন্ট। তাহলে ইন্ট জিনিসটা কি? আবার ধরো আমি বললাম যে 10.5, এটাকে যদি রান করি তাহলে বলতেছে এটা ফ্লোট। আবার যদি ধরো আমি এটাকে ট্রু বলি, ট্রু বলি এবং এটাকে রান করি, তাহলে তোমাকে কি বলছে? বুল বলতেছে। তাহলে কয়েকটা জিনিস পেলে, একটা STR পেয়েছো মানে স্ট্রিং, একটা পেয়েছো তুমি ইন্টিজার, একটা পেয়েছো ফ্লোট, একটা পেয়েছো বুল। এগুলো কি? এগুলো হলো ডাটা টাইপস। মানে হলো আমরা বিভিন্ন ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করব, যেখানে তথ্যগুলোর বিভিন্ন ধরন থাকতে পারে। সেটা হতে পারে কখনো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বুঝো যেটা আমরা যদি কাউকে বলি তোমরা কয় ভাই বোন, এটা উত্তরে যেমন আসে, যেমন 1 ভাই, 2 ভাই, 5 ভাই, মানে যেটা পূর্ণ অংশ, পুরোপুরি কোনো ডট নাই, অর্থাৎ কোনো পয়েন্ট যুক্ত কোনো সংখ্যা না, এটাকে বলা হয় হলো ইন্টিজার, যেটা সংক্ষেপে বলা হয় হলো ইন্ট। আবার ধরো তুমি 1.5 কেজি চাল চাল কিনবা, তাহলে এই যে 1.5, এই 1.5টা তখন কি হয়ে যাবে? ভগ্নাংশ সংখ্যা। এই টাইপ সেটটার নাম হলো ফ্লোট, ফ্লোটিং পয়েন্ট বলে এটাকে। আচ্ছা, তারপরে আমরা স্ট্রিং, স্ট্রিং মানে কি? যে কতগুলো ওয়ার্ডের সমন্বয় যেটা থাকে সেটাকে বলা হয় স্ট্রিং। যেমন তুমি একটা নাম লিখতে গিয়ে কয়েকটা ওয়ার্ড দরকার পড়ে, এই কয়েকটা ওয়ার্ডের একসাথে আসলে তখন সেটাকে বলা হয় কি? স্ট্রিং, সংক্ষেপে বলা হয় STR। ঠিক আছে? তাহলে আমরা কয়েক ধরনের ডাটা টাইপস নিয়ে এখানে পড়বো। তো এখন দেখো, আমরা যখন কোনো কিছু ইনপুট নিই, ধরো এখানে যখন ইনপুট লিখবো, ইনপুট, ইনপুট ইন্টার এ নাম্বার, ইন্টার এ নাম্বার, নাম্বার। তো এই ইন্টার এ নাম্বার, এটার মধ্যে আমরা বললাম যে তুমি একটা নাম্বার দাও। তো সে কি কাজ করবে? এক্স এর মধ্যে নাম্বারটা দিবে। এখন আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট, প্রিন্ট টাইপ, যদি একে প্রিন্ট করি, দেখতে চাই যে কি টাইপের ডাটা আসতেছে, তাহলে আমরা দেখতে পাবো এক্স কি টাইপের ডাটা নিয়ে কাজ করতেছে সেটা দেখি একটু। যেমন এটা ইন্টার বাটন চাপ দিলে আমাকে বলতেছে ইন্টারের নাম্বার, তো আমি একটা নাম্বার দিলাম, তো 255 দিছি ধরো। তো এইখানে বলছে স্ট্রিং, 255টা কি? স্ট্রিং। কিন্তু তুমি একটু আগে দেখছো যে আমরা এক্স এর ভ্যালুটাকে যদি কোনো একটা নাম্বার দিই, হ্যাঁ, যেমন এখানে আমি বললাম যে 255, এখানে এইভাবে ডাইরেক্ট লিখে দিলাম, কোনো ইনপুট দিলাম না, বাই মানে হার্ড কোড লিখে দিলাম, একবারে র ভাবে লিখে দিলাম, তখন গিয়ে দেখো এটা ইন্টিজার দেখাচ্ছে, টাইপটা কি? ইন্টিজার। কিন্তু ইনপুট নিলে একই ভ্যালু, আমি ইনপুট নিলে সেটা তখন কি হয়ে যাচ্ছে? স্ট্রিং। তাহলে আমরা ইনপুট সবসময় মনে রাখবা যে ইনপুট যে ফাংশনটা আছে সেটা সবসময় স্ট্রিং নিয়ে কাজ করে, অর্থাৎ সে তার তোমার ভ্যালুকে স্ট্রিং আকারে দিবে। তাহলে এটাকে এখন কনভার্ট করতে হয়। কনভার্ট করতে হয় কেমনে? ধরো আমরা পাচ্ছিলাম তো স্ট্রিং, তো এর শুরুতে যদি আমরা ইন্ট বসাই দিই এবং ইন্টের মধ্যে যদি আমরা পুরো ইনপুটটাকে ঢুকাই দিই, তাহলে এই ইনপুট যেটা আছে সেটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। এখন দেখো এটাকে রান করলে কি দেখতে পাবো? একটু আগে টাইপস দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা 255 ইনপুট দিই তাহলে দেখবা যে এটা ইন্টিজার হয়ে গেছে। তার মানে ইনপুট ছিল স্ট্রিং, কিন্তু সেটাকে কনভার্ট করে ফেললাম কি? ইন্টিজার। তো সুবিধা কি? আমি কেন ইন্টিজারে নিতে যাচ্ছি? কারণ স্ট্রিং দুইটা যোগ করা যায় না। স্ট্রিং দুইটা কি করা যায় না? যোগ করা যায় না। তাহলে দেখো আমরা এখানে ধরো এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, ওয়াই নামে একটা ভেরিয়েবল নিলাম, তো এটাকে এখানে কপি করে আমরা আরেকটা নাম দিলাম, হ্যাঁ, ইন্টার
অ্যানাদার নাম্বার। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমরা যে কাজটা করব সেটা হলো যদি এখানে প্রিন্ট করি, হ্যাঁ এখানে যদি প্রিন্ট করি, ধরো এখানে একটা সাম নামে একটা ভেরিয়েবল নিলাম এবং সামের মধ্যে ইকুয়াল এ প্লাস এক্স প্লাস ওয়াই যদি করি, মানে এক্স এবং ওয়াই দুটাকে যদি যোগ করি এবং এইখানে গিয়ে প্রিন্ট করব, প্রিন্ট প্রিন্ট দি সামেশন অফ টু নাম্বার TWO নাম্বারস ইজ, আমরা এখানে বলতে পারবো যে এটার যোগফলটা কি হবে, নাম্বার ইজ, এটাকে আমরা ডাবল কোটেশন দিয়ে শেষ করলাম। এবার আমরা কমা দিয়ে সামটাকে দেখাই দিব, এই যে সাম, হ্যাঁ এটাকে দেখাই দিব। আচ্ছা এবার এটাকে আমরা যদি রান করি তাহলে আমরা কি দেখতে পাবো, প্রথমে আসছে ইন্টারের নাম্বার, আমরা বললাম যে নাম্বার ঠিক আছে নাও, আমি দিলাম 55, ইন্টার অ্যানাদার নাম্বার আমরা বললাম যে এবার নাও 56, যোগফল কত হবে দেখো, দ্য সামেশন অফ টু নাম্বার ইজ 111, তাই না? তার মানে আমি এখন ক্যালকুলেটর বানাই ফেলতে পারছি, আমরা যোগ করতে পারবো, আমরা চাইলে এখানে গুণ করতে পারবো, হ্যাঁ গুণ করার জন্য স্টার সাইন, ভাগ করার জন্য এই সাইন, বিয়োগ করার জন্য বিয়োগ সাইন, ধরো আমরা দুটোর সঙ্গে গুণ করব, তাহলে এখানে দিলাম, এরপরে এখানে একটা সংখ্যা দিলাম হলো ধরো 15, আর এটাকে ধরো 6, দেখো আউটপুট 90 চলে আসছে, গুণ করে ফেললাম, তাই না? তাহলে আমরা কিন্তু কাজগুলো করতে পারতেছি। তাহলে তুমি এখন বুঝতে পারতেছো যে ক্যালকুলেটর কেমনে তৈরি হয়। আমাদের ক্যালকুলেটর গুলোর মধ্যে থেকে এইভাবে ইনপুট যতগুলো নেওয়ার প্রয়োজন হয় সেই ইনপুট গুলো নেই, আমরা যে কাজটা করি যে যোগ বিয়োগ সেগুলো কাজ করতে পারবো এবং সর্বশেষ আমরা আউটপুট দেখা দিতে পারি। ঠিক আছে, আচ্ছা গেল। এখন দেখো আমরা কি কি সলভ করলাম এখান থেকে, আমরা কয়েকটা জিনিস এখান থেকে সলভ করছি। আমাদের এখন যদি কোশ্চেনে যদি যাই, সেই কোশ্চেন আমরা দেখতে পাবো যে একটা আমাদের সমস্যা দেয়া থাকবে, সেই সমস্যা আমরা একটা এই কোশ্চেন থেকে আমরা একটা সলভ করি। আচ্ছা তো এখান থেকে দেখো আমি তোমাদের এখানে কিভাবে চলক নিয়ে কাজ করে সে চলকের কথা বলছি, এখানে ইনপুট আউটপুট কেমনে কাজ করে সেগুলো আমরা এখানে দেখাচ্ছি। ধরো আমাদের এখানে কিছু কাজ দিবে, এখন সেই কাজগুলো আমরা একটু দেখবো। দেখো আমরা এখানে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান এগুলো নিয়ে কথা বলছি। ইন্টিজার হলো পূর্ণ সংখ্যার জন্য, ফ্লোট যেটা পয়েন্ট যুক্ত কোনো সংখ্যা থাকে, এসটিআর স্ট্রিং যেটা কোনো এবিসি এগুলো নিয়ে কোনো একটা কাজ করে তখন সেটাকে বলা হবে স্ট্রিং। আচ্ছা বুলিয়ান সেটা ইয়েস নো অর্থাৎ ট্রু এবং ফলস নিয়ে যখন কাজ করবে তখন সেটাকে বলা হবে বুল বা বুলিয়ান। আচ্ছা বুলিয়ান অ্যালজেব্রা নামে একটা তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে পাবা, টপিক পাবা, সেখানে আরো এটা নিয়ে বিস্তৃত আলোচনা করা আছে। আচ্ছা এরপর দেখো টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং মানে হলো আমরা যদি ইন্টিজার থেকে অন্য কোনো কিছু নিতে চাই সেই টাইপ কাস্টিং এর আলোচনা এখানে করছি। হ্যাঁ টাইপ কাস্টিংটা তোমাদের আলোচনা এখানে হয়ে গেল। ইন্টিজারকে আমরা ফ্লোটে নিতে পারবো, ফ্লোটকে আমরা অন্য অন্য জায়গায় নিতে পারবো, এটা হলো টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিং এর ব্যাপারটা কেমন, তুমি যেটাকে টাইপ চেঞ্জ করতে চাও সেই জিনিসটুকু মাঝে ঢোকাই দিতে হবে, আর বাইরে থাকবে ইন্টিজার। যদি ফ্লোটে কনভার্ট করতে চাও তাহলে এখানে ফ্লোট লিখতে হবে, ফ্লোট। হ্যাঁ ফ্লোট মানে হলো এখন ভগ্নাংশযুক্ত সংখ্যা নিয়ে কাজ করতে পারবা। আচ্ছা তারপর দেখো আমাদের এখানে আমরা মূল প্রোগ্রামটা নিয়ে এখন দেখব যে আসলে কি কি সলভ করতে বলতেছে। এখানে দেখো আরো কিছু কাজ আছে, যে যোগ বিয়োগ গুণ ভাগের জন্য, যোগের জন্য আমরা প্লাস সাইন, বিয়োগের জন্য এটা, গুণের জন্য অ্যাস্টেরিক সাইন, ভাগের জন্য আমরা এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ, অর্থাৎ স্ল্যাশটা দুই রকম আছে, ফরওয়ার্ড স্ল্যাশ, ব্যাকওয়ার্ড স্ল্যাশ। তো এটাকে বলা হবে ফরওয়ার্ড স্ল্যাশ। এরপর হলো মডিউল একটা আছে, মডিউল মানে হলো ভাগশেষ, তাহলে তুমি ভাগশেষ বের করতে পারবা। ধরো আমি এখানে ইন্টিজার রাখলাম, ইন্ট রাখলাম, দুইটা সংখ্যার মধ্যে ভাগশেষ বের করবা। কেমনে ভাগশেষ বের করবা, পার্সেন্টেজ দিয়ে আসতে হবে। কি দিতে হবে, পার্সেন্টেজ। পার্সেন্টেজ দিলে দুটো সংখ্যার মধ্যে ভাগশেষ বের করে দিবে, মডিউল বলে এটাকে। দাঁড়াও। মডুলো, হ্যাঁ ওকে। এখন আমি এটাকে রান করি, রান করার পর ধরো তুমি 12কে ভাগ করতেছে হলো 5 দিয়ে, তাহলে প্রথম নাম্বার দিচ্ছে 12, ঠিক আছে, পরে নাম্বার দিলে হলো 5, তাহলে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ থাকবে 2। তাহলে ভাগশেষ কেমনে বের করে, ভাগশেষটা হলো পার্সেন্টেজ দিয়ে ভাগশেষ বের করে। ওকে আচ্ছা দেখো এরপরে আমরা আরো কিছু ইন্টারেস্টিং কাজ করব। এখানে আমাদের বইয়ের মধ্যে আছে, সিরিয়ালি আমরা একটু আগাই। প্রথম আমাদের সমস্যা আসতেছে, এখানে একটা ব্যবহারিক একটা সমস্যা দিচ্ছে যে দুইটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল প্রিন্ট করার জন্য একটা প্রোগ্রাম তৈরি করো।
এখানে এই যে এই কোশ্চেনটা কিন্তু আমরা অলরেডি সলভ করছি। দুইটা ইন্টিজার সংখ্যা আমরা নিব, সেইটাকে আমরা এক জায়গায় রাখবো, রেখে যোগফলটাকে দেখাবো। এটা হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের পরবর্তী প্রোগ্রাম যেটা আছে সেটা হলো কোনো কিছু তুলনা করা, অর্থাৎ একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু তুলনা করে কোন একটা অপারেশন করা। ঠিক আছে, এটাতে আমরা আসি। আচ্ছা, এখানে দেখো তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে যে দুটি সংখ্যার সাথে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের ভাগফলটা দেখাও, তাদের মডিউলোটা দেখাও, বা তাদের গুণটাকে দেখাও, যে কোনো কিছু আসতে পারে। এই ব্যবহারিক সমস্যাতে এইভাবে পরীক্ষায় থাকবে তা না, এটা চেঞ্জ হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমাদের শর্ত সাপেক্ষে যদি কোনো কিছু করা লাগে। ঠিক আছে, শর্ত সাপেক্ষে যদি কোনো কিছু করা লাগে, সেক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে? আমাদের একটা ইয়ে আছে, সেটা হলো ইফ। ইফ দিয়ে আমরা শর্ত বানাইতে পারি। এখন সেটা বোঝার আগে আমরা একটু রিলেশনাল অপারেটরটা একটু দেখে নিই। অপারেটর কাকে বলে সেটা একটু দেখি, এবং রিলেশনাল অপারেটরটা কাকে বলে সেটা একটু দেখে আসি। আচ্ছা, তোমরা 9-10-এ দেখছো যে ধরো আমি যদি বলি যে এক্স ইকুয়াল 10, ওয়াই ইকুয়াল ধরো 12, তাহলে যদি আমি বলি যে এক্স ছোট ওয়াই থেকে, এটা কি সত্য না মিথ্যা? এটা সত্য না মিথ্যা বলো দেখি? সত্য, তাই না? সত্য। এটা সত্য, মানে এক্সটা ওয়াই থেকে ছোট, ছোট বোঝাচ্ছে, তাই না? কিন্তু যদি বলি এক্স বড় ওয়াই থেকে, এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা। মানে আমরা এই যে গ্রেটার দেন, লেস দেন, আবার যদি বলি যে এক্স ইকুয়াল ওয়াই, এটা কি সত্য হবে? এক্স ইকুয়াল ওয়াই হবে? সত্য হবে এটা? জি না, হবে না। মিথ্যা। কিন্তু যে আমরা যদি বলি যে এ ইকুয়াল 10, বি ইকুয়াল 10, এখন যদি বলি যে এ ইকুয়াল বি, এটা কি সত্য না মিথ্যা? সত্য। তাই না? আচ্ছা, তাহলে বুঝতে পারতেছি যে আমাদের এই যে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, তারপরে ইকুয়াল, তারপরে আমরা নট ইকুয়াল, এগুলো সবই হলো রিলেশন, অর্থাৎ সম্পর্ক তৈরি করে। এক পাশে আর এক পাশের সাথে কি করে সম্পর্ক তৈরি করে। তোমরা এটা ক্লাস 3-4 থেকে পড়ে আসছো, তাই না? দুটার মধ্যে কি করে এটা সম্পর্ক তৈরি করে। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের এই যে এই গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এই জিনিসগুলো কিন্তু এই প্রথমটা তুমি পাইথনে পাবা, এটা লেস দেন বোঝায়, এটা গ্রেটার দেন বোঝায়। এইটাকে তখন কিভাবে লিখবা? কম্পিউটারের কিবোর্ডে কি এরকম কোনো কিছু আছে? এই যে গ্রেটার দেন মানে এইভাবে নিচে কোনো কিছু পাবা, এরকম তোমাদের কোনো জায়গায় পাওয়া যায় না। তাহলে এটাকে রিপ্রেজেন্ট করা হয় কিভাবে? লেস দেন ইকুয়াল, মানে আগে লেস দেন লেখা হয়, তারপর ইকুয়াল লেখা হয়। আচ্ছা, তারপরে গ্রেটার দেন ইকুয়াল এইভাবে লেখা হয়। তারপর ইকুয়ালটা আমরা জানি যে এখানে এক্স ইকুয়াল 10, আমরা এটাকে এক্স এর সমান বলবো না, আমরা এটাকে বলবো যে এক্স এর মধ্যে আমি রাখতেছি, ইনপুট রাখতেছি। তাহলে এই ইকুয়াল সাইন, একটা ইকুয়াল সাইন, এটাকে বলা হয় হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ কোনো কিছু রাখা। এই একটা ইকুয়াল দিয়ে কি বোঝায়? কোনো কিছু রাখা বোঝাচ্ছে। কিন্তু এইটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের তৈরি হবে কেমন? ইকুয়াল ইকুয়াল। এটা হলো গাণিতিক, আর এটা হলো কি আমাদের পাইথন প্রোগ্রামে। পাইথন প্রোগ্রামে এটা এভাবে লিখতে হবে। হ্যাঁ, রিলেশনাল অপারেটর গুলো এভাবে লিখতে হবে। নট ইকুয়াল লিখবা কিভাবে? নট ইকুয়াল লিখবা হলো, নট ইকুয়াল লিখবা কিভাবে? আগে প্রথম দেবো এক্সক্লেমেশন সাইন, তারপরে ইকুয়াল, যদি দুটো সমান না হয়। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের স্ট্রাকচারটা কেমন। আমরা যে এটাতে রিলেশনাল অপারেটর দেখলাম, এখন আমরা কিভাবে কাজটা করব। হ্যাঁ, কিভাবে কাজটা করবো সেটা একটু দেখো। পাইথনে যেটা আছে সেটা হলো যে ইফ। ইফ মানে কি? যদি। যদি এরপর আমরা এখানে একটা ব্র্যাকেটের মধ্যে লিখবো একটা কন্ডিশন। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি, বা এমনি চাইলে ইফ একটা কন্ডিশন দিয়ে, ব্র্যাকেট না দিলেও আমরা দিতে পারি যে ধরো বললাম যে এক্স ছোট ওয়াই থেকে, এবার একটা ক্লোন দিতে হয়, দিয়ে এবার একটু সরে যেতে হয়, একটা ট্যাব দিতে হয়, ট্যাব দিয়ে এখানে একটা কোনো কাজ করতে পারবো। মানে আমরা শর্ত সাপেক্ষে কোনোটা কাজ করার জন্য ইফ ব্যবহার করা হয়। যেমন ধরো আমরা একটা বললাম যে দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় সংখ্যা নির্ণয় করে দেখাও। দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় সংখ্যা? আমরা ধরো এক্স এবং ওয়াই এর মধ্যে ইনপুট নিচ্ছি। এবার যদি আমরা বলি যে এটাকে আমি তুলে দিই এখান থেকে, আমি বললাম যে ইফ এক্সটা যদি বড় হয় ওয়াই থেকে, তাহলে আমরা বলবো, এখানে বলবো, দেখো একটু সরে গেছে কিন্তু, হ্যাঁ, আমি যখন ক্লোন দিয়ে ইন্টার বাটন চাপ দিব, অটোমেটিক সে 4টা স্পেস নিয়ে নেয় অটোমেটিক। ঠিক আছে, এটাকে বলা হয় ট্যাব। হ্যাঁ, এটাকে ইন্ডেনশন বলে। একটা ট্যাবে সরে যাওয়াকে বলা হয় ইন্ডেনশন। তাহলে আমরা একটা ইন্ডেনশন নিলাম এবং ক্লোন দিয়ে নিচে চলে আসলাম। এখানে আমি প্রিন্ট করতে পারবো, প্রিন্ট আমি বলবো যে কোনো কিছু বলতে পারি।
ধরো তুমি বললে যে যদি এক্সটা ওয়াই থেকে বড় হয় তাহলে তুমি প্রিন্ট করতে চাও যে এক্স ইজ লার্জার লার্জার দেন ওয়াই, ঠিক আছে? এটা তুমি প্রিন্ট করতে চাও। আচ্ছা, এবার রান করো। রান করার পর দেখো দুইটা নাম্বার চাচ্ছে। আমি বললাম যে এক্স এর ভ্যালুটা হলো 58, এখন ওয়াই এর ভ্যালুটাকে যদি আমি দিই হলো 35, তাহলে এক্সটা বড়, মানে প্রথম সংখ্যাটা রাখতেছে কার মধ্যে? এক্স এর মধ্যে। পরের সংখ্যাটা রাখতেছে কার মধ্যে? ওয়াই এর মধ্যে। শর্ত কি বলছে? যদি এক্সটা বড় হয় ওয়াই থেকে তাহলে এক্স ইজ লার্জার দেন ওয়াই, এটা দেখাবে। দেখো এক্স ইজ লার্জার দেন ওয়াই, এই লেখাটা প্রিন্ট হয়েছে। এখন আমি যদি এটাকে আবার রান করি এবং প্রথম সংখ্যাটাকে ছোট দিই এবং পরের সংখ্যাটাকে বড় দিই, তাহলে দেখবো যে কোনো কিছু প্রিন্ট করে নাই। তাহলে এইখানে সে শর্ত মেনটেন করতেছে, কোনোটা কিছু কাজ, কি কাজ করতেছে, কোনোটা এই শর্তের উপর ভিত্তি করে সে কোনোটা কাজ করতেছে। তাহলে আমরা এই যে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এগুলোকে কন্ডিশন বা শর্ত বলে। ঠিক, শর্ত তৈরি করতে ব্যবহার করা হয়, এগুলোকে বলা হয় রিলেশনাল অপারেটর। আর রিলেশনাল অপারেটর ব্যবহার করে আমরা কি কাজ করতে পারি? কোনোটা শর্ত সাপেক্ষে কাজ করাইতে পারি। ঠিক আছে? যেমন ধরো আমি এখানে কি কি করতে পারি, ধরো আমি যদি বলি যে এক্সটা যদি ওয়াই থেকে বড় হয় তাহলে এক্স এবং ওয়াই এর যোগ করব, অন্যথায় আমি কি কাজ করব? অন্যথায় আমি আরেকটা কাজ করব। তাহলে সেক্ষেত্রে অন্যথায় যদি আনো তাহলে এলস আসবে। আচ্ছা, আমরা এটাতেই অন্যথায় আনি, ধরো এলস আনি। এলস, এলস মানে কি? অন্যথায়। এলস প্রিন্ট করতে পারি এরকম, আমরা এটাকে উল্টায় প্রিন্ট করি, তারপর এটা পরের কোশ্চেন আসতেছি। আমি বলবো তখন ওয়াই ইজ লার্জার দেন এক্স, উল্টাই দিলাম। তাহলে এখানে দেখো সুন্দরভাবে আমি প্রথম বড় সংখ্যাটা দিচ্ছি, পরের ছোট সংখ্যাটা দিলাম। দেখো এক্স ইজ লার্জার দেন ওয়াই। আমরা সেম প্রোগ্রামটাকে রান করে যদি এবার উল্টায় দিই, প্রথম 25 দিচ্ছি, তারপর 58 দিচ্ছি, দেখো ওয়াই ইজ লার্জার দেন এক্স, তাই না? তার মানে দেখো খুব সুন্দরভাবে কাজ করতেছে। এখন তুমি কি কাজ করতে পারো? ধরো এটাকে শুধু প্রিন্ট করার মধ্যে সীমাবদ্ধ না, তুমি আরো কিছু করতে পারো। যেমন আমি এখান থেকে এগুলো তুলে দিয়ে আমাদের মূল একটা প্রশ্ন একটা নিয়ে নিই। প্রশ্নটা কেমন হতে পারে? যেমন দুটি সংখ্যার মধ্যে আমি চেক করে দেখবো, যদি বড় সংখ্যা হয়, প্রথমটা যদি বড় সংখ্যা হয়, এক্স যদি বড় সংখ্যা হয়, তাহলে আমরা দুটো সংখ্যার যোগফল তৈরি করব। আর যদি ছোট হয় তাহলে তাদেরকে আমরা বিয়োগ করব। ঠিক আছে? হুম, দুটি সংখ্যা হলে প্রথমটাকে আমরা যোগ করব, আর দুটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটা যদি ছোট হয়ে যায় তাহলে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বাদ দিব, এরকম একটা কাজ। ঠিক আছে? তাহলে আমি এখানে কি কাজ করতে পারবো? বলি যে আমরা সাম করব। তো সাম নামে একটা ভেরিয়েবল রাখলাম, এটার মধ্যে যদি এক্সটা ওয়াই থেকে বড় হয় তাহলে আমরা কি কাজ করব? এক্স প্লাস ওয়াই করব, এবং এরপরে গিয়ে আমি প্রিন্ট করব, প্রিন্ট প্রিন্ট সাম। বা আরেকটা কাজ করতে পারি, দেখো সুন্দরভাবে একটা কাজ করতে পারি, আমরা একটা সামনা নিয়ে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল রাখি। রেজাল্ট, যদি এক্সটা ওয়াই থেকে বড় হয় তাহলে কি হবে? এই দুটাকে যোগ করে রেজাল্টের মধ্যে রাখলো। আর যদি ছোট হয়, এলস, এলস মানে কি? অন্যথায়। তাহলে রেজাল্ট ইকুয়াল আমি বলবো যে ওয়াই মাইনাস এক্স, দ্বিতীয় সংখ্যা থেকে তখন বড় সংখ্যা কি দিবে? বাদ দিয়ে দিবে, দিয়ে সেটা দেখাবে। তাহলে আমরা রেজাল্ট প্রিন্ট করে ফেলবো এখানে সর্বশেষ। তাহলে এখানে প্রিন্ট দি রেজাল্ট ইজ, আমরা এখানে কমা দিয়ে রেজাল্টটাকে প্রিন্ট করব, রেজাল্ট। ঠিক আছে? ওকে, তাহলে দেখো এটাকে রান করি। রান করার পরে আমাদেরকে বলতেছে একটা নাম্বার দিতে। ধরো আমরা বললাম যে 45, প্রথম সংখ্যা দিচ্ছি 45, এবং দ্বিতীয় সংখ্যা যদি আমি দিই, ধরো দ্বিতীয় সংখ্যাটা দিই যদি আমরা 25, তাহলে দেখো প্রথম সংখ্যাটা বড় সংখ্যা, তাহলে আমরা বলছি যে এক্সটা যদি ওয়াই থেকে বড় হয় তাহলে দুটো সংখ্যার যোগফল দেখতে পাবো। ওকে, তাহলে এটা রান করলে দেখো আমরা 70 পাচ্ছি, দুটো সংখ্যার যোগফল পাইছি। কিন্তু এখন আমি উল্টাই দিব, প্রথম সংখ্যাটাকে ছোট দিব, দ্বিতীয় সংখ্যাটাকে বড় দিব। ঠিক আছে? তাহলে প্রথম সংখ্যা দিছি হলো 25, দ্বিতীয়, আচ্ছা, দ্বিতীয় সংখ্যা দিব হলো 45। তাহলে কি হবে? দেখো এটা বিয়োগ ফল দেখতে পাবো। তাহলে আমি শর্ত সাপেক্ষের উপরে আমার রেজাল্টটাকে পরিবর্তন করতে পারতেছি। ঠিক আছে? এটাকে বলা হবে ইফ স্টেটমেন্ট, ইফ এলস বলে এটাকে। কি বলে? ইফ এলস। আচ্ছা, আমরা আরো কিছু কাজ করব, তার আগে আমাদের এইখান থেকে এই ইফ এলস রিলেটেড কি কোশ্চেন আছে সেইটা আমরা একটু দেখে আসি। হ্যাঁ, যেমন আমাদেরকে এখানে একটা শর্ত সাপেক্ষে একটু কিছু ব্যবহার করতে দিচ্ছে, কিছু কাজ দিছে, যে আমাদের কোনো পরীক্ষার ফলাফল হিসাব করা বা একটি প্রোগ্রাম তৈরি করা। আচ্ছা, এখানে বলছে যে
একটা প্রোগ্রাম আমাকে আগে দেখে নি, কি কি প্রোগ্রাম আমাকে দেওয়া আছে, সমস্যা কি কি দেওয়া আছে। এই যে ব্যবহারিক টু, এইটাকে আমরা দেখি। যদি কোনো পরীক্ষার পাশের নিম্ন নাম্বার, সর্বনিম্ন নাম্বার 40, কোনো পরীক্ষার্থী যদি 40 বা তার চেয়ে বেশি নাম্বার অর্জন করে তাকে পাস দেখাবে। হ্যাঁ, আর যদি সে কি কাজ করে, অন্যথায় তাকে ইনপুট দিলে তাকে ফেইল দেখাবে। 40-এর থেকে বেশি হইলে, 40-এর সমান বা তার থেকে বেশি হলে তাকে পাস দেখাবো, আর 40 থেকে ছোট হলে তাকে কি দেখাবো, ফেইল দেখাবো। ওকে, এই প্রোগ্রামটা আমি এখন করব। আচ্ছা, তাহলে আমরা এখানে যে কাজটা করব, আমি বলতে পারি যে এখানে মার্ক নামে একটা ভেরিয়েবল নিয়ে নিই। মার্ক বা যে কোনো কিছু রাখতে পারো, তুমি মার্ক নামে একটা ভেরিয়েবল নাও, তাহলে ভালো লাগবে, মার্কের সাথে মিল থাকবে। তো প্রথম মার্কটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিব। ঠিক আছে, ইন্টিজারে কনভার্ট করব। এটার মধ্যে আমরা ইনপুট রাখবো। ইনপুট বললাম ইন্টার ইয়োর মার্কস, ইন্টার ইয়োর মার্ক। ওকে, আচ্ছা আচ্ছা, মার্ক যেহেতু একটা সাবজেক্ট নিয়ে কাজ করতেছে, মার্ক রাখলাম। এবার আমরা একটা শর্ত সাপেক্ষ দিই, যে যদি কি হয়, এই মার্কটা যদি 40-এর সমান বা তার থেকে বড় হয়, এগুলো তুলে দিই। ঠিক আছে, এগুলো তুলে দিই। আচ্ছা, এখানে আমাদের একটা ব্র্যাকেট দিতে হবে, এই যে ইন্টিজারকে আমরা কনভার্ট করে নিলাম। এখন দেখো, আমরা যদি মার্কটাকে ইফ এটাকে যদি আমরা কি কাজ করি, মার্কটাকে কি কাজ করব, শর্ত সাপেক্ষ দিয়ে আমরা কাজ করব, তাই না? যেমন মার্কটা যদি কি হয়, বড় অথবা সমান হয় 40-এর, বড় অথবা সমান যদি হয় 40-এর, তাহলে আমরা কি করব, আচ্ছা এটা স্পেস না দিলেও হবে, স্পেস দিলেও সমস্যা নাই। এখানে আমরা প্রিন্ট করব, প্রিন্ট ইউ হ্যাভ পাস দিয়ে দিই। ঠিক আছে, ইউ হ্যাভ পাস্ট। ঠিক আছে, তাহলে যদি 40-এর থেকে কি হয়, সে বড় হয় মার্কটা, তাহলে তাকে পাস দেখাবে। এলস এলস মানে কি, অন্যথায়, অন্যথায় তাকে কি দেখাবে, ফেইল দেখাবে। তাহলে এই সেম প্রিন্টটা আমরা নিয়ে আসতে পারি এবং এখানে গিয়ে প্রিন্ট করতে পারি। আমরা এখানে ইউ হ্যাভ ফেইল্ড লিখি, ফেইল্ড। ঠিক আছে, ওকে, এটাকে রান করো। রান করলে কি হবে, তোমাকে মার্ক দিতে বলতেছে। ধরো আমি বললাম যে আমি 70 পেয়েছি সাবজেক্টে, বা আমরা 90 পেয়েছি ধরো। তো 90 পাওয়ার পরে সে আমাকে বলতেছে ইউ হ্যাভ পাসড। আচ্ছা, এখন যদি আমি এটাকে আরেকবার রান করে যদি এই ভ্যালুটাকে কম দেখায়, ধরো আমি বললাম যে আমি 25 পেয়েছি, তাহলে দেখাবে কি, ফেইল্ড। তাহলে এই শর্তের উপর ভিত্তি করে সে কি কাজ করতেছে, কোন একটা কাজ সম্পাদন করতে পারতেছে। এরকম সামনে আমাদের ইফ এলস আছে, এরপরে আছে তোমাদের লুপ আছে, আরো অনেক অনেক সমস্যার সমাধান আমরা করতে পারবো। আহ তো আমাদের ক্লাসটা যেহেতু একটা নির্দিষ্ট সময়ের ক্লাস, তো আগামী ক্লাসগুলোতে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আহ তোমরা এই ধরনের কাজগুলো, এরপর লুপ শিখবো, তারপর আমাদের যে আরো এমএস ওয়ার্ড আছে, এমএস এক্সেল আছে, এরপরে আমাদের শুরুতে আরো কিছু যেসব সাবজেক্ট গুলো আছে, সবগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তোমাদেরকে একটু মনে হয় বুঝতে পারছো যে কিভাবে এই জিনিসগুলো কাজ করতেছে। প্র্যাকটিক্যালে যখন তোমরা এগুলো কাজ করবা, তখন এগুলো খুবই মজাদার এবং এই কাজগুলো করে খুবই মজা পাবা তোমরা। ঠিক আছে, যদি তুমি এইটাতে মজা পাও, তখন পরীক্ষাতে ভালো মতো লিখতে পারবা। ঠিক আছে, আর যদি কনসেপ্টটা তুমি যদি না বোঝো, হ্যাঁ, তুমি যদি এটা নিজে একবার না দেখো, শুধু শুধু তোতা পাখির মতো মুখস্থ করে কোনো লাভ হবে না। বুঝতে পারছি আমি। তো আশা করি তোমরা আহ, আমাদের ক্লাসগুলোতে সামনের দিনগুলোতে যুক্ত থাকবা, এবং ক্লাসে ইনশাল্লাহ আমরা তোমাদের জন্য আরো এই এই যে রিসোর্স গুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব, প্রোভাইড করব। আহ, তোমরা অতি দ্রুতই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও এবং আমাদের পূর্ণ ক্লাসগুলোতে তখন যুক্ত হয়ে যাও। তো তোমাদের কোনো কিছু জানার আছে আজকে ক্লাসে? জানাল আবিদিন, তুমি কি বুঝতে পারছো? জি আলহামদুলিল্লাহ, অনেক বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো আমরা এখানে ক্লাস শেষ করি, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।